স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় বিকল্প পথ হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ভারতকে এড়িয়ে আকাশপথে পণ্য পরিবহনে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে কার্গো ফ্লাইট। 2005 থেকে ইত্তেহাদ ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও 2021 সালে তা বন্ধ হয়ে যায়। গত 4 বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ। সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন, 2টি ইপিজেড ও 4 শতাধিক পোশাক কারখানা আছে, কিন্তু এয়ার শিপমেন্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য এয়ার শিপমেন্ট করতে হতো। সিলেট এবং চিটাগং থেকে কার্গো অপারেশনটাকে আরও দ্রুত করার জন্য, আরও বেগবান করার জন্য এইখানে আমরা ইনসেন্টিভটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তার ফলে হবে কি, আমাদের 3টা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতা জায়গাটা অনেক বেড়ে যাবে। এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের 2টি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে। খালি করা হয়েছে 170 ও 120 টন পণ্য ধারণ সক্ষমতার 2টি ওয়্যারহাউস। এয়ার শিপমেন্ট আমাদের তো সেন্ট্রালাইজড ছিল বলা যায়, যে শুধুমাত্র ঢাকায়। এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, সেটাকে আমরা অনেক পজিটিভলি দেখছি। কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। সাশ্রয় হবে সময় ও অর্থ। কার্গো যারা ক্যারি করে তারা যদি চট্টগ্রাম বিমানবন্দর অথবা সিলেট বিমানবন্দরে না আসে, তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না। সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড় বড় এয়ারলাইন্সগুলি আসে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বেবিচক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দেশের পর্যটন ও সীমান্ত বাণিজ্যের অন্যতম উপজেলা টেকনাফের বাসিন্দারা। ব্যবসা বাণিজ্য ও পর্যটনের জন্য মেগা প্রকল্প নেওয়া হলেও অবহেলার কারণে বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুতের অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা খাত। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, টেকনাফে সরবরাহ কেন্দ্র স্থাপন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব না। ব্যবসা গরম, এর মধ্যেই টেকনাফবাসীর বিদ্যুৎ ছাড়া থাকতে হয় দিনে 18 ঘন্টারও বেশি সময়। সীমান্ত উপজেলা হওয়ায় এর গুরুত্ব ও সম্ভাবনা থাকলেও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে আছে এখানকার বাসিন্দারা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। স্থানীয়রা বলছেন, পতিত সরকারের আমলে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর কয়েক মাস বিদ্যুৎ পেলেও জাতীয় গ্রিডের কথা বলে নিয়মিতই বঞ্চিত করা হচ্ছে তাদের। প্রায় 3 লক্ষ লোকের বসবাস হওয়ার জনগোষ্ঠীর একটা জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থাপন হয় নাই। নেবুলাইজেশন এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে যে আমরা অক্সিজেনের সাপ্লাইটা দেই, ওইটাও বিঘ্নিত হয়েছে। পর্যটন এলাকার আপনি 20 মেগাওয়াটের থেকে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ দিচ্ছেন না। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 73,000 গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা 27 থেকে 30 মেগাওয়াট। আলাদা সরবরাহ কেন্দ্র ছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সম্ভব না। এখানে যদি একটা গ্রিড করা হয়, যদি পাওয়ার গ্রিড করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো এই গ্রিড স্টেশনটা কাছাকাছি হইলে এই ধরনের ফলগুলো কমে আসবে এবং টেকনাফবাসী একটা ভালো বিদ্যুৎ পাবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রিড স্থাপনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। জনবল সংকট ও ওষুধ সরবরাহ বন্ধ সহ নানা সমস্যায় জর্জরিত নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের 65টি সেবাদান কেন্দ্র। মুখ থুবড়ে পড়ছে গ্রামীণ স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। বারবার চাহিদা দেওয়ার পরও সুরাহা মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের। নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ 60টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটে পরিদর্শী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। জেলায় 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই কোনো গাইনি ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক। সেবা গ্রহীতাদের অভিযোগ,
চিকিৎসক ও ঔষধ না থাকায় বিনামূল্যের সরকারি সেবা থেকে হচ্ছেন বঞ্চিত। তো বিগত কয় মাস ধরে আমরা এই সেবাটা এখান থেকে পাচ্ছি না, তো ওষুধও পাচ্ছি না। চেক আপ করে আমাদের লিস্ট দিচ্ছে যে বাইরে ওষুধ কিনতে, কিন্তু আমাদের তো সামর্থ্য নেই যে আমরা বাইরে থেকে ওষুধ কিনে খাবো। কতদিন ধরে আসতেছি, 7-8 মাস থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না। 3 দিন থেকে আসতেছি আর ঘুরে যাইতেছি। এই বাচ্চার সর্দি জ্বর কাশ ওষুধের জন্য আসি আবার চলে যাই, পাই না। মাঠ পর্যায়েও ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। পরামর্শ দিয়েই সামাল দিতে হচ্ছে রোগীদের। আমাদের মাঠ পর্যায়ে এফডব্লিউর মাধ্যমে বিতরণ করতাম, সেটা দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ সরবরাহ না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়। এমনি মৌখিকভাবে সেবা নিচ্ছে, কিন্তু ওনারা ওই যে ঔষধ, শুধু ঔষধ বলে ঔষধ দিতে পারতেছেন না, আন্দাজে বসে আছেন কেন? এইটার এখন রোগীদের আমরা সেবা দিচ্ছি স্বাস্থ্যসেবার মাধ্যমে, স্বাস্থ্যশিক্ষার মাধ্যমেই, পরামর্শ, কাউন্সিলিং এগুলোর মধ্যে রাখতেছে ওদেরকে। সব মিলিয়ে নানা সংকটে চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে দিনকে দিন। ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে 1টা 2টা 3টা পর্যন্ত ঔষধের বাক্স দেওয়া হয়, সেগুলো গত জুলাইয়ের পর থেকে সেগুলো প্রক্রিয়ামেন্ট কেন্দ্রীয় পর্যায় থেকে বন্ধ আছে। দ্রুত চিকিৎসক সংকট দূর ও ঔষধ সরবরাহ চালু করে পুনরায় বিনামূল্যে সেবা সচল করার দাবি সেবা গ্রহীতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরের তৈয়বের হাট ঘোলারঘাট খেয়াঘাটের যাত্রীদের জন্য নেই ন্যূনতম সুবিধা। খেয়ায় ওঠানামার জন্য নেই কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নারী, শিশু ও বয়স্কদের উঠতে হচ্ছে খেয়ায়। অথচ প্রতি বছরই বাড়ছে ইজারার পরিমাণ। সরকার নিয়মিত আহরণ করছে রাজস্ব। পিরোজপুরের নাজিরপুরের দেলবাড়ি দোবরা ও মালিখালী ইউনিয়নে বয়ে চলেছে কালীগঙ্গা নদী। এখানকার মানুষ উপজেলা পরিষদ কিংবা ঢাকা সহ দেশের অন্যান্য এলাকায় যাতায়াতের জন্য কালীগঙ্গা নদীর তৈয়বের হাট ঘোলারহাট রুটের খেয়াঘাট ব্যবহার করে থাকেন। দিন দিন খেয়াঘাটে বাড়ছে যাত্রী উপস্থিতি, বাড়ছে ঘাটের ইজারার পরিমাণ। পারাপারে নৌকার পাশাপাশি যোগ হয়েছে ট্রলার, অথচ নির্বিঘ্নে খেয়া পারাপারে নেই কোনো ব্যবস্থা। নদীর দুই পাড়ের কোথাও নেই কোনো ঘাটলা। এতে ভোগান্তিতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তি পণ্য ও মোটরসাইকেল পারাপারে। আর বর্ষায় তৈয়বের হাট প্রান্তের ঘাট থেকে রাস্তার দূরত্ব বাড়ে প্রায় 50 মিটার। বর্তমানে যাতায়াতের খুবই অসুবিধা, অথচ আশপাশের লোকেরা কেউ নজর দিয়েও দেন। জমের অসুবিধা, ওঠা নামায় এপার ওপার দুপার। বৃষ্টির সময়তে কোনো পারাপারের কোনো কায়দা নাই, একটা ঘাট নাই, তারপর রাস্তা নাই। দ্রুতই নদীর দুই পাড়ে দুটি ঘাটলা নির্মাণের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। নাজিরপুর উপজেলার মালিখালী এবং শাঁকারীকাটি ইউনিয়নের সাচিয়া যে বাজার সংলগ্ন যে খেয়াঘাটটি এবং অন্যদিকে শাঁকারীকাটি যে তৈয়বের হাট এবং গোলারহাট যে খেয়াঘাট যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে ঘাটলা নির্মাণ করা হলে জনদুর্ভোগ কমবে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সেটির প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আশ্বাস নয়, দ্রুতই খেয়াঘাটের দুই প্রান্তে ঘাটলা নির্মাণের বাস্তবায়ন দেখতে চায় নাজিরপুরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ায় গত 1 বছরে যত বিয়ে হয় তার অর্ধেকই গড়াচ্ছে তালাকে। জেলার রেজিস্ট্রি অফিসের তথ্য অনুযায়ী নিম্নবিত্ত ও ধনীদের মধ্যে বেড়েছে ঘর ভাঙার প্রবণতা। গ্রামাঞ্চলে তালাকের মূলে রয়েছে স্বামীদের মাদক সেবন আর জুয়ায় আসক্তি। এই দুই সমস্যার সাথে শহরাঞ্চলে ইগো এবং পরকীয়ার কারণেও হুটহাট ঘর ভাঙছে অনেকের। বাবা মায়ের বিচ্ছেদে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা। বগুড়ার শিবগঞ্জের নিভৃত পল্লীর বাসিন্দা মঞ্জু প্রথম স্বামীকে তালাক দিয়েছিলেন নির্যাতন থেকে বাঁচতে। এরপর 2 সন্তানকে নিয়ে শহরে কাজ দেন বাসাবাড়িতে। পরে আবারও বিয়ে করলেও নির্যাতনের মুখে দ্বিতীয় স্বামীকেও তালাক দেন তিনি। কিন্তু স্বজনদের চাপে মাদকাসক্ত সেই ব্যক্তিকেই আবার বিয়ে করে সংসার শুরু করেন। তবে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। প্রথম স্বামী মারধর করে, সেজন্য আমি স্বামী তালাক করছি। বাপে আবার দ্বিতীয় বিয়ে দিল, সেই স্বামী ইলিশা পানি খায়, জ্বালা যন্ত্রণা করে, এই জন্য আমি স্বামী তালাক করছিলাম। জেলা রেজিস্ট্রি অফিস এবং কাজীদের দেওয়া তথ্য বলছে 2019 সালের জুলাই থেকে 2020 সালের জুন পর্যন্ত জেলায় বিয়ের তুলনায় তালাকের হার ছিল 47.19%। 5 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50%। জরিপ বলছে তালাক বেশি দিচ্ছেন নারীরা। শহরের মধ্যে বগুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আর গ্রাম পর্যায়ে মুরোইল ইউনিয়নে তালাকের প্রবণতা সবচেয়ে বেশি। জুয়ায় আসক্ত হওয়ার কারণে সে সর্বশান্ত হয়ে যায়, গেলে সে ভরণ পোষণ দিতে পারে না, স্ত্রীর
পুরোপুরি ভরণ পোষণ দিতে পারে না, বিধায় এই তালাকটাই কারণে বেশি হচ্ছে। বিচ্ছেদের পেছনে মাদক ও জুয়ায় আসক্তিকে কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও স্বামী স্ত্রীর বোঝাপড়ার অভাব এবং পরকীয়াও বড় একটি কারণ। নেশা এবং পরকীয়া এই দুটো বড়ভাবে আকার ধারণ করছে। যারা আত্মসম্মানী তারা আর ওই ঘরে থাকতে চায় না, যার কারণে তারা ডিভোর্স দিতে বাধ্য হয়। সমাজকর্মীরা বলছেন, বাবা মায়ের বিচ্ছেদ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যা বাড়িয়ে তুলছে সামাজিক সংকট। হয়তো স্বামী আবার বিয়ে করে নতুন বউ পাচ্ছে, মা হয়তো বিয়ে করে আবার স্বামী পাচ্ছে বা নতুন ঘর পাচ্ছে, কিন্তু বাচ্চাটা কিন্তু হয় মায়ের কাছে থাকছে, বাবাকে পাচ্ছে না, আবার বাবার কাছে থাকছে, মাকে পাচ্ছে না। এই ভিক্টিমাইজটা বাচ্চারা হচ্ছে। তালাকের প্রবণতা বন্ধে স্বামী স্ত্রীকে পরস্পরের প্রতি সহনশীল ও যত্নবান হওয়ার পাশাপাশি পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার পরামর্শ সুশীল সমাজের। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। 24,000 টাকা মাসিক বেতনের স্কুলের একজন প্রধান শিক্ষকের প্রায় 4 কোটি টাকার বাড়ি। বাড়িটি পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিনের। বাড়ি করার এই অর্থ তিনি কোথায় পেয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিদ্যালয়ের শীর্ষ দায়িত্বে থাকা একজন শিক্ষক হিসেবে তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে পুরো জেলায় নিন্দার ঝড় উঠেছে। সঠিক তদন্ত চাইছেন স্থানীয়রা। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। এই যে আপনার বিল্ডিং আছে 5 তলা, এটা কি মিথ্যা কথা? না, 5টা বিল্ডিং নাই আমার। 5 কোটি না কোথাও হবে। আজকে আমার সর্বোচ্চ বিল্ডিং খরচ আমার 1 কোটি টাকা মিলিয়ে রাখো। পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রাণকেন্দ্রে আধুনিক বহুতল এই ভবনের মালিক গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিনের। ভবনটি নির্মাণ ব্যয় প্রায় 4 কোটি টাকার উপরে, অথচ একজন সরকারি স্কুলের প্রধান শিক্ষকের মাসিক বেতন 24,000 টাকা। 1 বছর ধরে যা বৃদ্ধি পেয়ে 41,000 হয়েছে। তবে তার আগেই তিনি সম্পন্ন করেছেন বাড়ির বেশিরভাগ কাজই। এই শিক্ষকের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণ এবং বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ একাধিকবার উত্থাপিত হয়েছে। এই অর্থই বহুতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে বলে মনে করেন অভিযোগকারীরা। তার বিতর্কত অবস্থা কি তা তো আমি জানি না, তার কি সম্পদ আছে আমার জানা আছে, আমি কি করে বলবো? আমি ভাই এই ব্যাপারে কিছুই জানি না। আমার কেমনে পেছে? আমি নিজাম স্যার এই হাই স্কুলের মাস্টার। কত সালে ভ্রমণটা করছে? 2-3 বছর তো হইছে। আমাদের এই ইউনিট 6,000 টাকা বাড়ান, ধরেন 3 কোটি। আর অভিযুক্ত প্রধান শিক্ষক বললেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমরা আমাদের এখানে কোনো প্রাইভেট আমার অভিযোগ হয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং বরং আমার নোটিশ দেওয়া আছে বিদ্যালয়ে কোনো প্রাইভেট না পড়া যায়। 4 তলা কোনো রকম করা আছে এরকম। আর আমার লোন করা আছে হাউস বিল্ডিং লোন থেকে। আমি সামথিং নামমাত্র মূল্য আপনি লোন, সেটা কি আপনি 5 কোটি টাকা রিয়া করতে পারেন? আমার ধরেন প্রায় 75 লাখ টাকা লোন আছে। 2 মিলিয়নে 1 কোটিও নাই, 5 কোটির কথা থেকে। এটা সম্পূর্ণ আমার সত্যতামূলকভাবে আমাকে বলা। বাবার টাকায় বাড়ি করেছেন এই বক্তব্যের সত্যতা খুঁজতে গিয়ে জানা গেছে এই শিক্ষকের পিতা একজন কৃষক এবং পারিবারিকভাবেও সচ্ছল নন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর জেলা শিক্ষা অফিসার। মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের বিষয়ে আমাদের গোচরীভূত হয়েছে। এই অভিযোগগুলো আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রধান শিক্ষকের ভবন নির্মাণের বিষয়টি তার জ্ঞাত আয়ের বহির্ভূত হয়ে থাকে, সেখানে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা এটা ক্ষতি দেখতে পারে। শিক্ষকের এই অর্থবিত্তের উৎস জানতে চায় এলাকাবাসী আর স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা। সঠিক তদন্তের মাধ্যমে সেই সত্য উদ্ঘাটনের দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।